নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাতে চলেছি উপন্যাসটির সপ্তম পর্ব। আসুন শুরু করি আজকের পর্বটি। আশ্রমের কর্মসূচি ধরা বাঁধা ছকে কাটা ঘরের মতো। সেই ভোরে ওঠা, তাড়াতাড়ি মুখ হাত ধোয়া, তারপর কাপড় ছেড়ে মাথায় চিরুনিটা বুলিয়ে বেরিয়ে পড়া। ওদিকে ঘন্টা পড়েছে। প্রতিমা ছোট ছেলেদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ছেলেরা আসছে, প্রণাম করছে, উনি মাথায় হাত দিচ্ছেন। আশীর্বাদও হচ্ছে, আবার ছেলেদের কপালে উত্তাপও দেখা হচ্ছে। মাটির পুতুলের মতো বসে যন্ত্রের মতো ঘুরে যাচ্ছে। নীরা ওদের স্তোত্রপাঠ করিয়ে খাবার ঘরে দাঁড়িয়ে জল খাওয়া। খাবারের ব্যবস্থা নিতান্ত রুগ্ন বা দুর্বলদের জন্য, দু তিনজনের জন্য, তার সঙ্গে ডিম। বাকি সকলের ছোলা ভিজে গুড় রুটি, মধ্যে মধ্যে সময়ের ফল, কাকুর ফুটি, শশার টুকরো, আমের সময় আম, তারপর জাম, আষাঢ়ে কাঁঠাল, তারপর খানিকটা হই হই। বিচিত্র খেলা হতো। এটা খেলাতেন বিনশের নিজে। সাপ আর ব্যাঙের খেলা, বাঘ আর হরিণের খেলা, জল আর পাহাড়ের খেলা, সব তার নিজের আবিষ্কার। ছেলেরা সব ব্যাঙ হতো, বসে পড়তো মাঠময়, এবং গ্যাঙর গ্যাং চিৎকার করত। এক একদিন বিনশেন সাপ হতেন, নইলে কোনো বড় ছেলে। গান ধরত সে এবং একে বেঁকে ছুটত। কিলিবিলি কিলি, হাত নেই কো পা নেই কো, বুকে হেঁটে একে বেঁকে চলি। হঠাৎ দাঁড়িয়ে দুলত এবং ফুসফুস করে নিয়ে গাইত, মেরুদণ্ড নেই কো আমার, নেই কো মাথার খুলি, তবুও লেজে ভর দিয়ে মাথা তুলে ফুসফুসিয়ে তুলি। ব্যাঙেরা লাফাতে লাফাতে চলত আর ডাকত, কেকার করি ধরে, কেকার করি ধরে। সাপ এসে জাপটে ধরতো একটা ব্যাঙকে। বাকি ব্যাঙেরা থপথপ করে লাফিয়ে পালাতো। তারপর চলতো লড়াই। রেফারি হুইসেল দিয়ে বলে দিত ব্যাঙ মরেছে, বা সাপ ব্যাঙ দুই মরেছে। মানে সাপটার হাঁয়ের চেয়ে ব্যাঙটা বড়, তাই গিলতে না পেরে সাপ ব্যাঙ দুই মরেছে, কারণ সাপ ধরে ছেড়ে দিতে পারে না। সাপ ব্যাঙ দুই মরলে বাকি ব্যাঙগুলো এসে মরা সাপের ওপর লাথি মেরে আবার ডাকতো গ্যাঙর গ্যাং, কেকার করি ধারে। না হলে দূরে বসে ডাকতো, কর কর করিনে করিনে। রেফারি হতেন বিনশের নিজে, যেদিন তিনি সাপ হতেন প্রতিবারে। এই সময়টায় নীরা অবকাশ পেত। সে পড়ত, নিজের পড়াটাই বেশি। কিছুক্ষণ স্কুলে ছেলেদের যা পড়াতে হবে দেখে নি। ক্রমে ক্রমে সবই বেশ সয়ে এসেছিল বা আসছিল। প্রতিমাও অনেকখানি সহ্য করতে পেরেছে। অবশ্য মধ্যে মধ্যে তির্যক ভঙ্গিতে তাকানো, সেটা যায়নি। কখনো কখনো বিনশিনীর সঙ্গে সে যখন কথা বলতো, তখন অকস্মাৎ নজরে পড়তো আড়ালে একখানা কাপড়ের আঁচল, অথবা কোনো গাছের আড়ালে একটা মানুষ, বা গাছের কাণ্ডের ছায়ার সঙ্গে একটি মানুষের ছায়া। নীরা কতদিন বলেছে মৃদুস্বরে, প্রতিবাদী। বিনশীন সঙ্গে সঙ্গে সহাস্য মুখে সব প্রসন্ন কণ্ঠে ডাকতেন, প্রতিভা নাকি? এসো এসো, বসো। কি কাণ্ড, দাঁড়িয়ে কেন? প্রতিমা প্রথম প্রথম বাধ্য হয়ে বসত। বিনশেন তাকে সামনে রেখে আলোচনা একটু দীর্ঘায়িতই করতেন ইচ্ছে করে। কিছুক্ষণ পর প্রতিমা উসখুস করত। একসময় বলতো, আমি যাই। আরে বসো বসো, তারা কিসের? তাকে যেন কেউ হাত পা বেঁধে জলে ডুবিয়ে ধরছে, এমনই অবস্থা হতো প্রতিবার। সে হাঁপিয়ে উঠে বলতো, না, কাজ আছে আমার, আমি যাচ্ছিলাম, আপনি ডাকলেন। তাহলে আর আটকায় কি করে? আমার কিন্তু একটু কাজ ছিল, যদি একটু চা করে খাওয়াতে। ক্রমে আড়াল নিয়ে শোনাটাও কমেছিল, কারণ নীরা এবং বিনশীনের কথার মধ্যে হাস্য পরিহাসের অভাব থাকত না। কিন্তু তবুও তার মধ্যে প্রেমের গন্ধ প্রতিমা খুঁজে পেত, কারণ পরিহাসের বিষয়ের মধ্যে প্রতিমার কথা কম থাকতো না, বেশিই থাকতো। মনে পড়ছে একদিনের কথা। বিনশীন বোধ করেই দিন কয় দাড়ি কামানি এবং ময়লা পাজামা পাঞ্জাবি পরেই কাটিয়ে দিচ্ছিলেন। মধ্যে মধ্যে এমন করতেন বিনশেন। আজ এতদিন পর বিনশেনের স্বরূপ উদ্ঘাটিত হবার পর নীরা বুঝেছে, তার জীবনের বহু ছদ্মবেশের একটা ছদ্মবেশ।
উদাসী বৈরাগীর সঙ্গে সাধুতার একটা অভিনয়। আজ এই আশ্রমে 6 বছর ধরে জীবনে ভালো আর মন্দ, সৎ আর অসতের যে নিরন্তর সংগ্রাম, তার মধ্যে সতের প্রভাবই বড়। সেই একদিন অবশ্যম্ভাবী রূপে জিতবে, এই ধারণায় তিলে তিলে গড়ে এসেছিল নীরা। ওই বিনো সেনকে কেন্দ্র করে গড়ে এসেছিল। আজ একদিনই সব ধূলিসাৎ হয়ে গেল। সৎ নেই, সততা নেই, মিথ্যের মুখোশ, শুধু অভিনয়। বিনো সেন, তোমার জীবনটাই তো একটা নাটকের একটা অংশ, একটি মুখোশধারী চরিত্র, নিপুণ অভিনেতা তুমি। থাক, নাটকে ফিরে এসো নীরা। মনোমঞ্চে স্মারক বলছে, নাটকে ফিরে এসো। কদিন দাড়ি কামাননি বিনো সেন, ময়লা পাঞ্জাবি পাজামা পরে যেন এক উদাসী বৈরাগী, অথবা আত্মভোলা শিল্পী, শিল্প ধ্যানে বিভোর। এই মানুষকে তো শ্রদ্ধা স্বাভাবিক। এককালে আগে কিবা প্রাণ করিবেক দান তার লাগি কারাকারি, যারা করেছিল তাদের একজন মহাত্মার মধ্যে পুনরুজ্জীবিত ভারত তপস্যায় দীক্ষিত একজন, তার উপর শিল্পী। এই মানুষের উপর কার না শ্রদ্ধা হয়, কে অবিশ্বাস করে? তারও বিশ্বাস ছিল এই বৈরাগ্য এসেছে তার নতুন শিল্প সৃষ্টির গভীর আকর্ষণের ফলে। এটাই বড় ছবির কল্পনা মাথায় এসেছে, কিন্তু সেটা পরিপূর্ণ হয়ে উঠছে না। ঠিক যেটি মন চায় সেটি কল্পনায় স্পষ্ট হচ্ছে না। তিনি আহার নিদ্রা ভুলেছেন, সাজ পোশাক দেহ মার্জনা তো তুচ্ছ কথা। হরিভূষণ বাবুর কাছে যাবার পথে নীরা দেখেছিল বিনো সেন ওই চেহারা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন আর চুরুট টানছেন। সে প্রলোভন সম্বরণ করতে পারেনি, এসে তার কাছে দাঁড়িয়েছে এবং একান্তভাবে কৌতূহলী কিশোরী মেয়ের মতো আগ্রহ ভরে বলেছিল, নতুন ছবি আঁকবেন বুঝি? মুহূর্তের জন্য শূন্য দৃষ্টিতে চেয়েছিলেন বিনো সেন। সেও অভিনয়, হাজার তার সন্দেহ নেই। তারপরে বিনো সেনের চোখ দুটি সচেতন কৌতুকে ঝলমল করে উঠেছিল। সে যেন এক দুষ্ট ছেলের চোখের ঝিকিমিকি, বলে উঠেছিল, ঠিক ধরেছ। কি ছবি বলুন না? সেই তো ভেবে পাচ্ছিলাম না, এই মাত্র পেলাম। মানে তুমি জিজ্ঞাসা করলে আর পেয়ে গেলাম। তোমার ছবি। আমার ছবি? আমার ছবি হয়? হয়, আঁকবো, কিন্তু সমস্যা হয়েছে। কোন রূপে আঁকবো? কাপড় বাঁধা পাষণ্ড তলনী, কিংবা তপস্বিনী, কিংবা কি? সেই রূপটা যে আবিষ্কার করতে পারছি না। আপনার সবটাতেই ঠাট্টা কেন? ছবি হলো রূপের প্রকাশ, সুন্দরের প্রকাশ। আমার মধ্যে রূপ কোথায়? সুন্দরকে পাচ্ছেন কি করে? আছে গো আছে। নন্দবাবুর মহাত্মাজির ডান্ডি অভিযান ছবি দেখেছো? দেখেছি। তবে ঠিক এই সময় প্রতিমার আভাস পাওয়া গিয়েছিল বাড়ির কোণের মোটা শিরীষ গাছটার আড়াল থেকে সাদা শাড়ির আঁচলের দোলায়। বিনো সেন বলেছিলেন, প্রতিমার মতো রূপ বর্ণে ছটায় সকলের নেই, কিন্তু তবু রূপ সবারই আছে। আমি আমারও একটা রূপ আছে। মেয়ে যখন আমার নাক ডাকে তখন সেটা ফুটে ওঠে, নাকে গর্জন হয়, মুখ হাঁ হয়ে যায়, মধ্যে মধ্যে গাল দুটো ফোলে। সে ওয়ান্ডারফুল। প্রতিমার আভাস সম্পর্কে সচেতন হয়েও নীরা হেসে উঠেছিল। হেসে বলেছিল, কিন্তু সেটা নিরীক্ষণই বা করলেন কি করে? আবিষ্কারই বা করলেন কখন? এই কাল রাত্রে স্বপ্নে। স্বপ্নে দেখলাম, বুঝেছ? অবিকল কুম্ভকর্ণ। রূপ যাদের থাকে তারাই নিজের রূপের এত কুৎসা করে। বিশ্বাস করো, কতবার কত অজানা জায়গায়, অজানা পুকুরে, ডোবায়, নদীতে আমি ডুব দিই। বলি, তুমি যদি রূপসায়র হও তবে আমার রং করে দাও প্রতিমার মতো, চোখ ডাগর করে দাও প্রতিমার মতো। এবার অবশ্য তার সঙ্গে যোগ করব, টাক পড়া মাথায় চুল করে দাও নীরার মতো। তারপরে চকিত হয়ে বলেছিলেন, আরে ওখানে কে? প্রতিমা? এসো এসো। আরে তোমার রং, তোমার চোখ, তোমার গড়নের হিংসে যা গোপনে করি সেগুলো তুমি শুনে নিলে নাকি? এরপর প্রতিমাকে আসতে হয়েছিল, বসতে হয়েছিল। বলেছিল, যাচ্ছিলাম ওদিকে, হঠাৎ কানে এলো আমার কথা হচ্ছে। কি জানি অপ্রস্তুত হও তোমরা, তাই। ভাগ্যে নিন্দে করিনি তাহলে। তারপরে নীরাকে বলেছিলেন, এই দেখো না,
প্রতিমাকে এক রাবণের চেরি বাদে যে রূপে আঁকতে চাইবে তাইতেই মানাবে ওকে। মধ্যে মধ্যে মনে হয় নতুন করে যশোদা ম্যাডোনা রূপে আঁকিও, কিন্তু ওর এক বিষণ্ণ রূপ ছাড়া অন্য রূপে প্রকাশ নেই। প্রতিমার সুন্দর মুখ লাল হয়ে উঠেছিল, ঘামতে শুরু করছিল। নাকের ডগায় পেটি দুটিতে ঘামের আভাস স্পষ্ট দেখা যাচ্ছিল। নিভে যাওয়া চুরুটটা নতুন করে ধরিয়ে বিনসেন আবার বলেছিলেন, এবার যেন একটা কাহিনীর পটে ওকে ধরা যায় বলে মনে হচ্ছে। ঘাড় নেড়ে যাচাই করে দেখার একটা স্বভাব আছে মানুষের। মনের কল্পনাকে মনে মনে সেটা ঠিক কি বেঠিক খতিয়ে দেখে হয় হ্যাঁ বা নায়ের ভঙ্গিতে মাথা নাড়ে মানুষ। বিনসেনও সেইভাবে হ্যাঁ এর ভঙ্গিতে ঘাড় নেড়ে আবার বললেন, হ্যাঁ পেয়েছি এবার, হ্যাঁ। নীরার কৌতূহলের সীমা ছিল না। প্রতিমাকে কোন কল্পনার চালচিত্রের সামনে দাঁড় করাবেন সে বলতে যাচ্ছিল, বলুন না শুনি, কিন্তু প্রতিমার মুখের দিকে তাকিয়ে সে বলতে পারেনি। প্রতিমার চোখ দুটি নিষ্পলক হয়ে বিস্ফারিত হয়েছে, তার মধ্যে ফুটে উঠেছে বিচিত্র ব্যক্তি। ভয় না বিস্ময় তা বোঝা যায় না, হয়তোবা দুটোই। আনন্দ খানিকটা থাকবার কথা, তাও হয়তো ছিল। বিনসেন তার ছবি আঁকবেন, আনন্দ নিশ্চয়ই ছিল, কিন্তু তা ছিল ভয় বিস্ময়ের সঙ্গে মিশে, ত্রিধারা সঙ্গমে লুপ্ত বেণী সরস্বতীর মতো। বিনসেন টেবিলের উপর থেকে একখানা বই হাতে করে নিলেন, চকমকে বাঁধানো। বললেন, বইখানা পড়ছিলাম, বড় ভালো বই, সংস্কৃত সাহিত্যের অপরূপ রোমাঞ্চ। কবি বাণভট্টের কাদম্বরী, নায়িকা কাদম্বরী, উপনায়িকা মহাশ্বেতা। আশ্চর্য চরিত্র মহাশ্বেতার। যাকে সে ভালোবাসে, যে তাকে ভালোবাসে, সেই পুরে ছাই হয়ে যায় তার সেই ভালোবাসার উত্তাপ দাহে। প্রেমের তপস্যা কোথাও সমুদ্র, কোথাও আগুন। সে আশ্চর্য। সে ভালোবেসেছিল এক ব্রাহ্মণ পুণ্ডরিক। পুণ্ডরিকের মৃত্যু হলো তার সঙ্গে মিলনের প্রায় সঙ্গে সঙ্গে। গন্ধর্বকন্যা মহাশ্বেতা, সে প্রিয়তমের মৃত্যুতে সাজল তপস্বী। তপস্যা করে প্রিয়তম পুণ্ডরিককে বাঁচাবে, মৃত্যুলোক থেকে আবার আনবে জীবন লোক। এলো, আস্তে হলো পুণ্ডরিককে পুনর্জন্ম নিয়ে। এবং সে যখন এলো মহাশ্বেতার আশ্রমে, হঠাৎ তাকে দেখে পূর্বজন্মের আকর্ষণ জাগলে উঠলেও সে আত্মহারা হয়ে দুই হাত বাড়িয়ে ছুটে গেল মহাশ্বেতাকে বুকে জড়িয়ে ধরতে। মহাশ্বেতা শিলাসনে বসে তপস্যা করছিল, তার ধ্যানভঙ্গ হলো এবং হতচকিত হয়ে গেল। একজন যুবা তাকে আলিঙ্গন করতে আসছে। চিনতে দেরি হলো এক মুহূর্ত। সেই এক মুহূর্তেই তার চোখ থেকে বের হলো তার ক্রোধের সঙ্গে তপস্যার তেজ। সেই তেজে পুড়ে ছাই হয়ে গেল পুণ্ডরিক। বলতো, কি মর্মান্তিক, কি বেদনা মহাশ্বেতার, কি ভাগ্য! উফ! মুগ্ধ হয়ে শুনছিল নীরা। গল্পটি অপূর্ব। হঠাৎ চেয়ার ঠেলার শব্দে সে চকিত হয়ে মুখ ফেরালেন। প্রতিমা প্রতিমা চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়েছে। তার মুখের দিকেও চাইবার অবকাশ সে পেলে না। প্রতিমা প্রায় ছুটে পালিয়ে যাচ্ছে। সে বিস্মিত হয়েছিল। বিনসেন ডেকেছিল তাকে, প্রতিমা, প্রতিমা। প্রতিমা নানায় ভঙ্গিতে ঘাড় নেড়েছিল, কিন্তু থামেনি বা ঘুরে দাঁড়ায়নি। নীরার বুঝতে বাকি থাকেনি যে সে কাঁদছে, এবং সে কান্না প্রতিমা কাউকে দেখাতে চায় না। বিনসেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, বড় দুর্ভাগিনী মেয়ে, কে দেখে ভাগ্য ছাড়া আর কোনো কারণ খুঁজে পাইনি। ও আমার বন্ধুর বোন, ছেলেবেলা থেকে জানি চিনি, ভারী মিষ্টি স্বভাব। ওরাত বলতে যদি কিছু থাকে, সে ওর অগাধ ভালোবাসা আর ওর ভাগ্য। ওর দাদা ছিলেন আমাদের দাদা, মানে বিপ্লবী নেতা, ধরা পড়লেন বোমা মারতে গিয়ে ফাঁসি। সংসারে রয়ে গেল বিধবা মার কুমারী মেয়ে। দেখাশোনার ভার ছিল আমার উপর, মানে দল থেকে হুকুম ছিল আমার উপর। হঠাৎ সেবার উত্তরবঙ্গের এক বন্ধু আমার সঙ্গে গেলেন আমাদের দেশে বরিশালে। পূর্ববঙ্গ দেখবে, নাম বলবো না, শিল্পী, নতুন নাম হচ্ছে, আর তেমনি অগাধ আকর্ষণের শক্তি। বরিশালে এসে ওই প্রতিমাকে দেখল, মুগ্ধ হলেন। প্রতিমাও মুগ্ধ হল। ভদ্রলোক যেচে বিবাহ করলেন। আর এক জায়গায় বিবাহের কথা ছিল, প্রতিমা বললে সেখানে বিয়ে হলেও 20 নয়। বিয়ের পর ওরা কলকাতায়। আমি
মাস কয়েক পর অ্যারেস্টেড হলাম, 1930 সাল। তারপর আমার জীবন থেকে ওরা দুজনেই একরকম মুছে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। হঠাৎ প্রায় 20 বছর পর ওকে দেখলাম, ও বিধবা, পথের দ্বারে ভিক্ষা। হ্যাঁ, ভিক্ষা। থেমে গেলেন বিনু সেন। বোধহয় অন্তরে আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। একটু পর বললেন, ওর দাদা আমার দীক্ষা করেছিলেন। আবার একটু চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে বললেন, আমার বন্ধু যে ওকে বিয়ে করেছিল তাকে বিবাহ করতে আমি নিষেধ করেছিলাম। শোনেনি, মানে ব্যাধি ছিল তার, আমি জানতাম। কিন্তু আমার কি হাত, ভাগ্য, সর্বনাশা ভাগ্য। তারপর একেবারে চুপ করে গেলেন। নীরাও কিছুক্ষণ চুপ করে বসে রইল। কি বলবে, বলবার কিছু ছিল না। সে ভাবছিল মেয়েরাই বোধহয় মেয়েদের নিন্দা সব থেকে বেশি রচনা করে, পুরুষেরা নয়। নইলে অনিমাদি কমলাদি প্রতিমাকেরই এসব জঘন্য রচনায়, সরস রচনায় মুখর হয়ে উঠতেন না এইভাবে। ছি ছি ছি। ভুল হয়েছে তার। ভুল হয়েছিল বিনু সেনের কথায় বিশ্বাস করা আর অনিমাদিদের কথায় অবিশ্বাস করা। বিনু সেন, আজ তুমি লোকেদের বললে, যান এইবার সব আপনার আপনার বাসায় যান, অভিনয় তো শেষ হয়ে গেছে। অর্থাৎ অভিনয় করে এলো নীরা। কিন্তু তুমি সুদীর্ঘদিন এই সাধু দেশসেবক শিল্পী গুণীজনের মুখোশ পরে দেশশুদ্ধ মানুষকে প্রতারণা করে এলে, সেটা কি অভিনয় নয়? উফ, তুমি ধুরন্ধর অভিনেতা। কেমন করে নরনারীর চিত্ত জয় করতে হয়, অন্তত নারী চিত্তকে যে কিভাবে হরণ করতে হয় তার কৌশলী শিল্পী তুমি, সুনিপুণ, সুচতুর। নাটক নীরার জীবনে আছে, সে এসেছে স্বাভাবিকভাবে। বিনু সেন, তুমি সেই নাটকে সচেতনভাবে জেনে শুনে ভালো লোকের সাজ সেজে এসে ঢুকেছ। নীরা স্বীকার করছে, আজ এই অন্ধকার রাত্রে আশ্রম ছেড়ে নূতন অঙ্কে নূতন পটভূমিতে প্রবেশের মুখে স্বীকার করছে যে তুমি সচেতনভাবে যে অভিনয় করেছিলে তা অত্যন্ত স্বাভাবিক হয়েছিল। নীরা বিশ্বাস করেছিল তোমাকে। সেদিন বিনু সেনের ওখান থেকে আসবার সময় কাদম্বরী বইখানি সে নিয়ে এসেছিল পড়বার জন্য। অপরূপ রোমান্টিক গল্পে তাতে সন্দেহ নেই, কিন্তু সমাসবদ্ধ বিশেষণ বহুল রচনা ভালো লাগে। কয়েকদিন পর নীরা বইখানি ফিরিয়ে দিতে গিয়েছিল। বিনু সেন ক্লান্তভাবে শুয়েছিল সেদিন। মাথার কাছে গুচ্ছ বাঁধা শালের মঞ্জরি, মৃদু গন্ধ উঠছিল। শাল বনে সদ্য তখন মঞ্জরি দেখা দিয়েছে, তখনও দুর্লভ। 2-4টে গাছে একেবারে সেই ডগায় 2-10টা মঞ্জরি সবে উঠে দিচ্ছে। বিনু সেনের বহু ভক্ত, সে শিক্ষিত থেকে অশিক্ষিত, ব্রাহ্মণ, খ্রিস্টান থেকে সাঁওতাল পর্যন্ত। ঘরে ঢুকেই সে বলে উঠেছিল, বাহ। একটু অন্যমনস্কভাবে বিনু সেন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। মুখ ফিরিয়ে তাকে দেখে স্মিত হেসে বলেছিলেন, মীরা, এসো এসো। কিন্তু বাহ কি বলতো? শালের ফুল। তাহলে তুমি গ্রহণ করো। না না না, ভালো লাগলেই তা নিতে হবে বা পেতে হবে বুঝি? অন্তত দিতে তো হবে, এটা চিরাচরিত রীতি। নাও তুমি, আমি খুশি হব। বেশ, সব আমি নেব না, 3-4টে শীষ নেব। 3টে নয়, 4টে। 3-এ নাকি শত্রু হয়। একটু থেমে আবার বলেছিলেন, আমি বলি আরো কয়েকটা নাও, কারণ তোমার যা রাশিকৃত চুল কাল বৈশাখীর পুঞ্জির কালো মেঘের মতো, তাতে 4টে শালমঞ্জুরি ঠিক বিজুরি চমক সৃষ্টি করতে পারবে না। বলতো আমি শিল্পী, কালো মেঘে বিদ্যুৎ রেখার মতো সাজিয়ে পড়িয়ে দিতে পারি। নীরা সপ্রতিভ চিরকাল, কিন্তু প্রগল্ভা কোনোদিন নয়। তার সপ্রতিভতার মধ্যে রূঢ়তা বা কাঠিন্যের অভিযোগই লোকে করে থাকে। কিন্তু নীরা এখানে এসে স্নেহের মধ্যে, প্রীতির মধ্যে পাল্টাচ্ছিল। এর মধ্যেই পাল্টেছিল, তাই সে একটু প্রগল্ভ হয়ে বলেছিল, দিন না। কাদম্বরীর পুণ্ডরিক এবং মহাশ্বেতার মধ্যে পারিজাত মঞ্জুরি আদান প্রদানের ঘটনার কথাটা মনে পড়া সত্ত্বেও সে বলেছিল, দিন না। কিন্তু সে কি তার বিনু সেনকে ভালোবাসার পরিচয়? না না না। তাহলে সত্য কথাটা শোনো, বারেকের জন্য তার মনে এসেছিল দুরন্ত একটি লজ্জার কম। কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে শাসন করে বলেছিল, ছি, ওর সে কথা মনে হচ্ছে না, তোমার হচ্ছে কেন? ছি।
ভালোবাসাকে সে লঙ্ঘন করেছিল সেটা তারই পরিচয়। বিনু সেনকে শ্রদ্ধা করি। সংসারে শ্রদ্ধাও ভালোবাসা, স্নেহও ভালোবাসা, প্রেমও ভালোবাসা, শেষেরটা সর্বগ্রাসী। কায়মনোবাক্যে সব দিয়ে একেবারে নিজেকে ঢেলে দিয়ে ভালোবাসা। হয়তো তাই সে বেশি প্রস্তুত। বিনু সেন সুকৌশলে আজ বুঝতে পারছে সুন্দর কৌশল জানে বিনু সেন। সেদিন তা ভাবে বুঝতে পারেনি। ভেবেছিল স্বাভাবিক সহজ পুনির আকর্ষণ নদীকে সমুদ্রের আকর্ষণের মতো স্বাভাবিক। সমুদ্র আদিমকালের প্রবীণতম পুরুষ। আজ দুর্গম মালভূমিতে হ্রদের বাঁধন কেটে যে কিশোর নদী বের হলো, সেও ওই সনাতন পুরুষের দিকেই ছোটে। কথাটা তাকে বলেছিল, মনে করিয়ে দিয়েছিল অনিমাদি। ওই এক মেয়ে, প্রৌঢ়া মেয়েটা বোধ করে জীবনে ভালোবাসা পায়নি, অথবা ভালোও কাউকে বাঁচতে পারে। তাই দুনিয়া ভোর মানুষ আর মানুষীকে পাশাপাশি বা দূরে থেকে একটু স্মিত মুখে হাসাহাসি দূরের কথা প্রসন্ন দৃষ্টিতে চাইতে দেখলেই ভাবে এরা দুজন দুজনকে ভালোবাসে। মাথায় শালের মঞ্জরি গুঁজে চলে আসবার জন্য সে উঠেছে। বিনু সেন বলেছিলেন, এক গ্লাস জল গড়িয়ে দিয়ে যাও, আর দেখো ওই রঙের বাক্সের নিচে একটা অ্যাসপিরিন আছে, দাও। সে এতক্ষণে লক্ষ্য করেছিল বিনু সেন যেন ক্লান্ত। মাথায় প্রশস্ত টাক, চুল পাশে, তাও বড় নয়, সেগুলি রুক্ষই থাকে, কিন্তু মুখের ও দৃষ্টির ক্লান্তি তার চোখে পড়া উচিত ছিল। হয়তো এতক্ষণ চেষ্টা করে বিনোদা হাসি কথা দিয়ে চেপে রেখেছিলেন, এবার পারছেন। তবুও তার চোখে পড়া উচিত ছিল। মুহূর্তে শঙ্কিত এবং একটু অনুতপ্ত হয়ে প্রশ্ন করেছিল, কেন, অ্যাসপিরিন খাবেন, মাথা ধরেছে? হ্যাঁ, অনেকদিন পরে অনুভব করছি মাথা আমারও আছে, কারণ মাথা ধরেছে। একটু জ্বর হয়েছে বোধহয়। জ্বর হয়েছে? কেন? এই দেখো, এই প্রশ্নের উত্তর ডাক্তারও সহজে দিতে পারবেন না। ক্লিনিক্যাল রিপোর্ট ভিন্নের উত্তর সম্ভবপর নয়। দাও, অ্যাসপিরিন দাও। অ্যাসপিরিন দিয়েই সে চলে আসেন। মাথার শিয়রে পাখা নিয়ে বসে বলেছিল, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি বাতাস করি। ছলনাময় বিনু সেন। বিনু সেন কুণ্ঠিতভাবে বলেছিলেন, ওটা যে আমার নিয়মের বাইরে কল্যাণী নীরা, সেবা নিতে যে আমার নিষেধ আছে, পুরুর নিষেধ। যখন অক্ষম অজ্ঞান হব তখন এখন দুঃখকে আস্বাদন করতে দাও। নীরা স্তম্ভিত হয়ে গিয়েছিল, বিস্ময় নয়, শ্রদ্ধায়। এ কি মানুষ! প্রতিবাদ করতে সাহস করে, কিন্তু দুঃখে হোক শ্রদ্ধার সুখে হোক চোখে জল গড়িয়ে এসেছিল, রোধ করতে পারেনি। পাখাখানা হাতে নিয়েছিল, সেখানে রেখে চলেই আসছিল। বিনু সেন ডেকেছিলেন, নীরা। নীরা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু বুঝতে পারেনি জল এইবার ছুড়বে। বিনু সেন বলেছিলেন, দুঃখ পেলে? নীরা কথার উত্তর দেয়নি। তার চোখে জল উপচে করে বলেছিল, তার প্রমাণ আমি। না, দুঃখ পেও না লক্ষ্মী, যাও। চলে এসেছিল সে। ওই ফেরার পথে কিছুটা এসে দেখা হয়েছিল অনিমাদির সঙ্গে। অনিমাদি তার মাথায় শালের ফুল দেখে বলেছিল, এই মরেছে, এলা সাঁওতালি, কোন সাঁওতাল মাথায় তো শালের ফুল গুঁজে দিলে লা? এখনো বোনের মাথায় তাকিয়ে শালের ফুল চোখে পড়লো না, আর তোর মাথায় কি করে এলো লা? নীরা রাগ করে, কারণ অনিমাদির ওই আদিরস ঘেঁষা রসিকতা তার সহ্য হয়ে গিয়েছিল তার প্রকৃতির মিষ্টতার জন্য। একটু ম্লান হেসে বলেছিল, বিনোদাকে কে দিয়ে গেছে, উনি দিলেন। গালে হাত দিয়ে অনিমাদি ভঙ্গি করে বলেছিল, তাহলে মরলি শেষ পর্যন্ত? এবার তার কপাল কুঁচকে উঠেছিল। বলেছিল, মানে? সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন অনিমাদি, মানে আবার কি, মরলি মানে মরলি? না, ও সব বলো না। কেন মিছিমিছি ভালোকে মন্দ বলে মুখ খারাপ করো বলো তো? এমন একজন লোক, তার সম্বন্ধে বলতে নেই ওভাবে। এমন লোকই হন আর তেমন লোকই হন, বলি পুরুষ তো। কি হলো তাতে? পুরুষ হলে মেয়েকে ভালোবাসবে, বাঁচতে হবে, তার মানেটা কি? মরণ। তবে আর সে পুরুষ কেন, এটা যে বিধান, তার কথা না হয় নাই বললাম। সে নয় তোকে ভালোবাসে, কিন্তু তুই, আমি তো তোর মরণের কথাই বলেছি। এবার নীরা বলেছিল, তোমার মরণ,
তুমি ওই ছাড়া আর কিছু দেখতে পাও না। বটে, আমি ওই দেখি ভুল করে? নয়তো কি, নয়তো কি? ভালো, তোর চোখের পাতাগুলো তো প্রজাপতির সুরের মতো লম্বা, তাতে জল কেন লেগেলা? চুলে ফুল পরে কেঁদে ফেলেছিস কেন? এতেও রাগ করেনি নীরা। প্লান হেসে বলেছিল, তুমি জানো ওর জ্বর হয়েছে? জ্বর হয়েছে? বিনোদার? হ্যাঁ, মাথা ধরেছে খুব। অ্যাসপিরিন খেলেন, শুয়ে আছেন। মুহূর্তে পাল্টে গিয়েছিল অনিমাদি। চিন্তিত মুখে শঙ্কিত কণ্ঠে বলেছিল, তো অসুখ হয় না, আমি তো কখনো দেখিনি। সে কথার জবাব নীরা কেমন করে দেবে? উত্তরে সে তার শোনা অসুস্থ বিনশীলের সেই বিচিত্র কথা কটি বলেছিল। আমি বললাম, অনিমাদি, আপনি অ্যাসপিরিন খেলেন, এখন একটু চোখ বুঝুন, আমি হাওয়া করি, ঘুমাসুন। তা বললেন, সেবানিতে যে আমার নিষেধ আছে নীরা, গুরুর নিষেধ। যখন অক্ষম অজ্ঞান হব তখন করুন, এখন দুঃখকে আস্বাদন করতে দাও। সামলাতে পারলাম না অনিমাদি, চোখে জল এসে গেল। এরপর আর কথা বলেনি অনিমাদি। চলে গিয়েছিলেন বিনশীলের ঘরের দিকে। নীরা একটু হেসেছিল, মনে মনে বলেছিল, আমার কথা বাদ দাও অনিমাদি, তবে তুমি বয়স থাকলে বিনশীলের প্রেমে উন্মাদিনী হতে। কথাটা আবার উঠেছিল বিকেলের দিকে। অনিমাদিই তুলেছিলেন, বলেছিলেন, গুরুর কথাটা তো মিথ্যে নীরা। মানে? অর্থাৎ কথাটা ঠিক ধরতে পারেনি নীরা। বিনোদার, তোকে ওবেলা বলেছিলেন না সেবা নিতে গুরুর বারণ আছে? হ্যাঁ। মিথ্যে কথা, সব ওই প্রতিমার জন্য। প্রতিমার জন্য? হ্যাঁ, জানিস, আজ যখন গিয়ে দেখলাম ঘুমোচ্ছেন, ফিরে এসেছিলাম। 3টের সময় উঠে একবার গিয়েছিলাম, যাই একবার দেখে আসি, হয়তো এখন উঠেছেন বিনোদা। আর এই পাথুরে দেশের বসে কি তান, নিশ্চয়ই ঘুমিয়ে নেই। বারান্দার কাছে গিয়ে শুনি প্রতিমা বলছে, আমার সেবা নিতে হবে বলেই তুমি দোহাই দিচ্ছ? আমাদের বরিশালের বাড়িতে তুমি সেবা নাওনি? বিয়ের পর কলকাতায় যখন এসেছিলে জেল থেকে, তখন সেবা নাওনি? গুরু? কে তোমার গুরু? আমি তোমার কাছে এত অস্পৃশ্য? কই অন্য কাউকে? বিনোদা বললেন, না প্রতিমা, বিশ্বাস করো, সংসারে কারুর সেবাই আমি নিব না, জ্ঞান থাকতে না, গুরুর বারণ। প্রতিমা বলে, মিথ্যে কথা, কবে তুমি দীক্ষা নিলে? কে তোমার গুরু? বিনোদা বললেন, সবার গুরু বাইরে থাকে না প্রতিমা, গুরুর বাস অন্তরে। প্রতিমা হন হন করে বেরিয়ে চলে গেল। আমি তো লজ্জায় মরি, ভয়েও মরি। হয়তো চেঁচামেচি করবে, হিস্টেরিয়া হবে, এই মোটা দেহ নিয়ে মধুমালতী লতাটার আড়ালে দাঁড়ালাম। প্রতিমা তখন সেই বলে না, বান বিদ্ধা কুরঙ্গিনী, সেই মতো একেবারে ফোপাতে ফোপাতে চলে গেল। এত মোটা আমি, আমাকেও দেখতে পেলে না? নীরা চুপ করে শুনে গিয়েছিল, কথা বলে। মনে মনে হিসেব করে বুঝতে চেষ্টা করেছিল, মরণ বলে কথা শেষ করেছিল অনিমা। মরণ অবশ্যই প্রতিবার, সে কথা বুঝতে নীরার বাকি থাকে। অনিমাদি আবার বলেছিল, প্রতিমা ভেতরে ভেতরে বোধহয় পুড়ে যাচ্ছে, দেখেছিস কেমন শুকিয়ে রোগা হয়ে যাচ্ছে? হঠাৎ আশ্রমের 7টার ঘন্টায় সচকিত হয়ে উঠেছিল নীরা। পড়তে যেতে হবে তাকে হরিচরণ বাবুর কাছে, তার বিয়ে পরীক্ষার আর খুব দেরি নেই। সেদিন হরিচরণ বাবুই তাকে বলেছিলেন, তোমার কথা আজ বিনু জিজ্ঞাসা করছিল, অসুখ হয়েছে খবর পেলাম, গিয়েছিলাম দেখতে। তোমার প্রিপারেশনের কথা জিজ্ঞাসা করলে। আমি বললাম, এদিকগুলো ঠিক আছে, ভালোভাবে পাশ করবে, তবে বাংলাটা কেমন হয়েছে বলতে পারবো। সেবার আমার এক ব্রিলিয়ান্ট ছাত্র সব বিষয়ে খুব ভালো মার্কস পেলে, কিন্তু বাংলায় একেবারে ফেল করে বসলো। প্রথমটা ছেলেবেলায় পড়তো দার্জিলিং, বাপ মা থাকতো দিল্লিতে। সে এক দুঃখের কথা, রামায়ণ মহাভারত কিছুই পড়েনি। কোয়েশ্চেন ছিল পরশুরামকে নিয়ে, তা লিখে এসেছিল, পরশুরাম রামচন্দ্রের বড় ভাই, তাহাদের মাতা কুন্তির কুমারী অবস্থায় পরশুরামের জন্ম, তাই তাহাকে পথে ফেলিয়া দিয়াছিলেন। পরশুরাম বড় হইয়া খুব বীর হন এবং মাকে কাটিয়া ফেলেন। তখন রাম তাহাকে গদার আঘাতে ভাঙিয়া দিয়া মারিয়া ফেলেন। এরপর হেসে বৃদ্ধ বলেছিলেন, তুমি যখন বাংলা নিয়ে এসো তখন আমিও বিব্রত হই মা। আমরাও বাংলা ভালো শিখি, কি পর্যন্ত মোটামুটি বুঝি, কিন্তু রবীন্দ্রনাথ এমন কাব্য রচনা করেছেন যা বিশেষ চর্চা ভিন্ন বুঝতে পারি।
তুমি বাংলা ভালোই জানো, একালের মেয়ে, তবু সাবধান হওয়া ভালো। ইনু আমাকে বললে তাহলে ওকে বলবেন আমার কাছে দরকার মতো আসতে। জ্বর ভালো হোক, তারপর তুমি দেখিয়ে টেকিয়ে নিও। নীরা প্রশ্ন করেছিল, উনি এবেলা আছেন কেমন? আছে ভালোই, তবে জ্বরটা বেড়েছে একটু। কে রইল কাছে রাত্রে? কে থাকবে, ও তো অদ্ভুত, সেবা নেবে না। থাকবেন কেউ, বোধহয় রমেশবাবু থাকবেন। রমেশবাবু সেকেন্ডারি সেকশনের একজন শিক্ষক। আসবার পথে একবার দাঁড়িয়েছিল নীরা, কিন্তু কারুর কোনো সাড়া পায়নি, বোধহয় ঘুমিয়েছিলেন। পরের দিন সকালে নিজেই গিয়েছিল নীরা বিনু সেনকে দেখতে। জ্বর তখন ছেড়েছে। বিনু সেন স্নানের আয়োজন করছেন। নীরা বলেছিল, সে কি, স্নান করবেন কি? হেসে বিনু সেন বলেছিল, ও আমার অভ্যাস। অভ্যাস? অন্যায় বা খারাপ অভ্যাস? এই দেখো, মাস্টারনি কি না ঠিক শাসন শুরু করেছে। কিন্তু হরিচরণ বাবু কাল রাত্রে আমাকে তোমার মাস্টার নিযুক্ত করে গেছে, বলেছেন বাংলা পড়তে, সুতরাং আমাকে আদেশ করা তোমার চলবে না নীরা দেবী। বলেই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। বিনু সেন বিচিত্রই বটে, স্নান করেও আর জ্বর আসেনি। সন্ধ্যাবেলা সে যখন বই নিয়ে তার কাছে গিয়েছিল, তখন সেই গানটিই গাইছে, আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় তুমি তার খবর পেলে না। আজকের মতো শেষ করলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মহাশ্বেতা উপন্যাসটি। আপনাদের ভালো লাগলে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।